নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। এই প্রেডিকশনটি করতে আমার 4-5 দিন বা 5-6 দিন দেরি হয়ে গেল। তার জন্য আমি প্রথমেই এই জাতকটির কাছ থেকে, যিনি আমায় প্রেডিকশনটি করতে বলেছেন, তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি খুব বিজি ছিলাম। আমার মে মাসের যে চেম্বার সূচি, সেই চেম্বারের সূচি আমার শেষ হয়ে গেছে, চেম্বার করা শেষ। তাই জন্য এই প্রেডিকশনটি আমি এখন করছি, খুব ব্যস্ত ছিলাম। প্রথমেই জানিয়ে রাখি যে এই যে মে মাসের চেম্বারগুলিতে আমি গেলাম, আমার যে 6টি চেম্বার পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, 6টি জায়গায় পৃথক পৃথক চেম্বার, প্রত্যেকটি চেম্বারে আমি গেলাম। সেখানে অনেক বাধা বিপত্তি, রাজনৈতিক জটিলতা, এইগুলোকে উপেক্ষা করে যারা আমার কাছে এসেছিলেন তাদেরকে আমি প্রথমেই সাধু সাধু জানাই। দ্বিতীয়ত, এইবারের এই যে চেম্বারগুলিতেও প্রচুর এমন মানুষ এলেন যারা নিয়ম নীতি বহির্ভূত, অর্থাৎ হাতের মধ্যে আংটি পরে এলেন, হাতের মধ্যে আংটিগুলোকে খুলে রেখে চেম্বারে ঢুকলেন। নিজের রেমেডি বা তার আত্মীয়দের রেমেডি, যাদের প্রেডিকশন করাতে এসেছিলেন, সেই রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের জন্য জানালেন, রেমেডি নিলেন, হয়তো পরবর্তীকালে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইও করবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে চেম্বার থেকে বাইরে বেরিয়েই তারা কিন্তু আবার আংটিগুলো পরে নিল। এরকম প্রচুর ক্যান্ডিডেট কিন্তু আমার এইবারের যে চেম্বার সূচি ছিল, চেম্বারগুলি ছিল, সেখানে এসেছিলেন। অশিক্ষিত, নির্বোধ এবং একদম সায়েন্স বহির্ভূত, অর্থাৎ রিয়েলিটি, পিউরিটি, অ্যাকুরেসি বহির্ভূত মানুষের ছড়াছড়ি আজও আমার চেম্বারে। এটা আমাকে ভীষণ কষ্ট দেয়, যন্ত্রণা দেয় এবং আমার ভীষণ আফসোস হয়। এমন অনেকে এসেছিলেন যারা কখনো কোনোদিন আমার কোন রকমের অনলাইনের প্রেডিকশনও শোনেনি, টেলিভিশনের প্রেডিকশনও শোনেনি। আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে যা যা কথা বলি সেগুলো কিচ্ছু জানেন না, কিন্তু চেম্বারে এসেছিলেন এমন অনেক ছাত্র ছাত্রী বা একদম খুদে আমার অনেক বন্ধুরা ছিলেন, বান্ধবীরা ছিলেন, যারা কিন্তু চেম্বারে যখন তাদেরকে বোঝানো হয়েছে, তারা বাড়ি ফিরে গিয়ে বলেছে অনেক কিছু নতুন শিখলাম। তার মধ্যে অনেক শিক্ষক ছিলেন, শিক্ষিকা ছিলেন, একদম সদ্য কর্মজীবনে পা দিয়েছে এরকম খুদে জাতক জাতিকা ছিল। আবার এমন অনেকে ছিল যারা সামনে বসে কোনোদিন আমার মানে সুমন্ত জি চৌধুরী কে, কি ধরনের প্রেডিকশন করে, কি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি কিচ্ছু জানে না। তারা কিন্তু জ্যোতিষীদের কাছে এসেছিলেন, হয়তো মা, মাসি বা পাড়ার কেউ বলেছে, এসে মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। স্বপ্নেই পরিপূর্ণ ছিল মে মাসের চেম্বার। আমি ভেবেছিলাম মে মাসে ভোট হবে, অনেক প্রবলেম ক্রিয়েট হবে, কিন্তু হয়নি। ভালো যেমন আছে, খারাপও কিন্তু সেরকম আছে। শুধু খারাপ নেই বা শুধু ভালো নেই, বারবার ধরে বলেছি, আমাদের চারিপাশে শুধু খারাপ কখনো থাকতে পারে না। আপনারা সবাই জানেন যে ভোট চলছিল, এমন সময় আমার কিন্তু চেম্বার করেছে, সুতরাং সেখানে কিন্তু চেকিং, নানান ধরনের নাকা চেকিং বলে, সেই চেকিং গুলো হয়েছিল এবং অদ্ভুত ভাবে আমি দেখেছি কলকাতা পুলিশ বা পার্শ্ববর্তী এলাকার পুলিশেরা মারাত্মক রকমের সহযোগিতা আমাকে করেছে। বিশেষ করে কলকাতা পুলিশের কথা বলতেই হয়। তারা যখন আমার গাড়ি থামিয়ে যখন বলেছে যে গাড়িটা চেকিং করা হবে, তখন কিন্তু তারা দুহাত তুলে বলেছে, সরি স্যার, ভোট চলছে, তাই জন্যই কিন্তু এটা করতে হচ্ছে, বুঝতেই তো পারছেন, কিছু মাইন্ড করবেন না। কেবলমাত্র এক জায়গায় বলেছে তা নয়, নানান জায়গায় বলেছে। বা আমি যখন বহরমপুরে যাচ্ছিলাম বা বর্ধমানে যাচ্ছিলাম, এইসব আমি গড়িয়াহাটের চেম্বার, কলকাতার চেম্বার তো বাদ দিয়ে দিলাম, পার্শ্ববর্তী জায়গার যে পুলিশ,
তাদের মধ্যে কেউ কেউ আমাকে চেনে, বা যারা জানে না তারা কিন্তু মানে আমার সাথে কোনো রকমের অসংলগ্ন বা নেগেটিভ আচরণ করেনি, একটা জায়গাতেও কিন্তু নেগেটিভ আচরণ করেনি। আমি বারবার ধরে বলেছি যে আমরা সবসময় পুলিশ মানেই খারাপ, এরকম একটা মানসিকতা আমাদের হয়ে গেছে। হয়তো খারাপের সংখ্যাটা একটু বেশি মাত্রায় হয়ে গেছে বলে আমরা সবাইকে খারাপ বলি, সবাই কিন্তু খারাপ নয়। বা আমি তো বলবো যে কিছু কিছু খারাপ, বেশিরভাগটাই ভালো কিন্তু রয়েছে। ওই খারাপটা এত বেশি আমরা প্রকট হয়ে ওঠে আমাদের জীবনে, বা খারাপ থেকে আমাদের এক্সপেরিয়েন্স বা আমাদের অভিজ্ঞতাটা এত খারাপ হয়ে যায় যে আমরা ধরে নিই সব পুলিশ খারাপ। শুধু পুলিশ বলি নয়, কিন্তু যে কোনো প্রফেশনেই কিন্তু গুটি কয়েক, ডাক্তারের ক্ষেত্রেও তাই, উকিলের ক্ষেত্রেও তাই, অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রেও তাই, পুলিশের ক্ষেত্রেও তাই, সব জায়গায় ভালোও রয়েছে খারাপও রয়েছে। খারাপটা যেহেতু আমাদের জীবনে প্রকট হয়ে ওঠে, আমাদের অভিজ্ঞতার সেক্ষেত্রে মারাত্মক যেহেতু বিটার হয়, তিক্ত হয়, তাই জন্য সেটাকেই আমরা চরম সত্য বলে মনে করি, তা কিন্তু আসলে নয়। আমি এই মে মাসের চেম্বার করতে করতেই হঠাৎ খবর পেলাম, আমার কাছে কিন্তু মানে প্রমাণ রয়েছে, প্রমাণ বহির্ভূত একটি কথাও আমি কোনোদিন বলি না, এটা সবাই নিশ্চয়ই জানেন, যে আরেকজন সুমন্তজি চৌধুরী নাকি এই মার্কেটে ছড়া মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, চেম্বার করছে। তো এরকম বেশ কয়েকজন ক্যান্ডিডেট তার কাছেও কিন্তু গেছিল, সেই সুমন্তজি চৌধুরীর কাছে। তো আপনাদেরকে এই প্রসঙ্গে বিশেষ কিছু বলবো না, শুধু এইটুকুই বলবো যে সুমন্তজি চৌধুরীর রিয়েল স্যার সুমন্তজি চৌধুরী চেনার উপায় হচ্ছে, যখনই আপনি স্যার সুমন্তজি চৌধুরীর চেম্বারে আসবেন, তখনই তার ডান হাতের দিকে লক্ষ্য করবেন। ডান হাতে কিন্তু স্তুতি চিহ্ন আছে আমার, ডান হাতে স্তুতি চিহ্ন আছে আমার, ভালো মতন দেখতে পাচ্ছেন। এই যেমন এই আঙ্গুলটা ফ্লেক্সিবল, তা কিন্তু নয়, স্তুতি চিহ্ন। এটা যারা আমাকে অনেকদিন ধরে ফলো করছেন তারা জানেন, এটা স্তুতি চিহ্ন। এটা কিন্তু কোনো নকল সুমন্তজি চৌধুরীর কাছে কখনো থাকবে না। তাই জন্য আমি যেই সুমন্তজি চৌধুরীর কাছে, স্যারের কাছে এলাম, তিনি আদৌ সত্যি সত্যি সুমন্তজি চৌধুরী কিনা। প্রথমত হচ্ছে সুমন্তজি চৌধুরী কোনো অন্যান্য জায়গায় বুকিং এর অল্টারনেটিভ নেই, একমাত্র 7003055489, 7003055489, আর একটা হচ্ছে 8336856996। এই দুটো বুকিং নাম্বার থেকেই কিন্তু সুমন্তজি চৌধুরীর অর্থাৎ আপনাদের স্যারের চেম্বার বুকিং হয়, সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। এটা হচ্ছে ফার্স্ট। আর দ্বিতীয়ত হচ্ছে চেম্বারে এসেই দেখবেন এই আমার আঙ্গুলে কিন্তু এই ডান হাতটার মধ্যে কিন্তু, বাঁ হাতে নয়, ডান হাতটার মধ্যে কিন্তু স্তুতি চিহ্ন আছে। এই আঙ্গুলটা কিন্তু ফিক্স, ডান হাতের মধ্যে স্তুতি চিহ্ন আছে। হ্যাঁ, আমি যখন লিখি তখনও কিন্তু ফিক্স, যখন এমনি কথা বলি তখনও কিন্তু ফিক্স, ফ্লেক্সিবল নয়, যাকে স্তুতি চিহ্ন। এই গল্পটা নিশ্চয়ই আপনারা জানেন, সুতরাং পরখ করে নেবেন। অনেকে কিন্তু নানান কথা বলছে, সেইগুলোকে নিয়ে আমি আজ কথা বলবো না, সেইটা আমার আলোচ্য বিষয়বস্তু নয়। এখন প্রশ্ন যেটা হচ্ছে, আজ যার প্রেডিকশনটি করব, সেই প্রেডিকশনটি আমি যখন ছক কষছিলাম, জন্ম ছক, গড ইমপ্লিমেন্টেশন ছক, তখন আমার মনে হচ্ছিল যে একটা যেন আমি উপন্যাস দেখছি বা গল্প দেখছি, বা বলা ভালো মানিকবাবুর সেই ছোট গল্প দেখছি, শেষ হইয়াও শেষ হইল না, এই ধরনের যেন গল্প আমি লক্ষ্য করতে পারছি। আমাদের জীবনে যখন আমরা কোনো ডিসিশন নিতে যাচ্ছি, সেটা বিবাহ হোক, সন্তানকে পৃথিবীতে আনার ক্ষেত্রেই হোক, প্রেমজ সম্পর্কে লিপ্ত হওয়াই হোক, বা আমরা পড়াশোনার ক্ষেত্রে সাবজেক্ট চয়েসের জায়গাতেই হোক, তখন কিন্তু ভীষণ সিরিয়াস হতে হয়। আর তখনই কিন্তু একজন রিয়েল, পিওর এবং অ্যাকুরেট অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন, সো কল্ড, যাদেরকে আমরা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার বলি। যার প্রেডিকশনটি আজকে আমি করব, গল্পের ছলে করব, যাতে আপনাদের শুনতে ভালো লাগবে, শুনে আপনাদের মন খারাপ হয়ে যাবে,
শুনে আপনাদের মনে হবে এভাবেও কি প্রেডিকশন করা সম্ভব, বা এরকম ভাবেও কি জীবনের রং বদলানো সম্ভব, এরকম ভাবেও কি ভুল পদক্ষেপ গ্রহণ করা সম্ভব, বা এরকম ভাবেই বোধহয় একটা মানুষ ইনসিকিউর লাইফে চলে যায়, প্রতিবন্ধকতায় আষ্টে পিষ্টে বাধা পড়ে যায়। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। প্রেডিকশনটি শুরু করার আগে জানিয়ে রাখি 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, যদি নেট কানেকশন থাকে বা আমি যদি খুব বিজি না হয়ে যাই তাহলে 48 আওয়ার্স এর মধ্যে আমি প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিংকটি কিন্তু যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। লিংকটি পাওয়া মাত্রই কিন্তু আপনারা সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। তার কারণ আমি অত্যন্ত চর্চিত, এমন হতেই পারে যে আমার ইউটিউব চ্যানেলটি ব্লক হয়ে গেল বা ডিলিট হয়ে গেল, তাহলে কিন্তু আপনারা আপনাদের মূল্যবান প্রেডিকশনটি হারিয়ে ফেলবেন। তাই জন্য আপনাদের যে মূল্যবান প্রেডিকশন, সেই প্রেডিকশনটিকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের। তাই জন্য সেটাকে সেভ ডাউনলোড করে নেবেন। আর দোহাই আপনাদের, আপনারা এমন অনেকেই আছেন আমি জানি, যারা আপনারা নিজেরা এসছেন, আপনাদের আমাকে খুব ভালো লেগেছে, আমার অ্যাস্ট্রোলজিকে আপনারা বিশ্বাস করেছেন, পাড়া থেকে কাউকে বলেছেন এই তোমার এই প্রবলেম চলে যাও, এই তোমার ওই প্রবলেম চলে যাও, বা কোনো আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিয়েছেন। করবেন না ওরকম। যাদেরকে মনে হবে যারা প্রবলেমে ক্রাইসিসে রয়েছে তাদেরকে বলবেন যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্তজি চৌধুরী এই ইউটিউব চ্যানেলটিতে অন্তত 10টি প্রেডিকশন দেখ না, 3-4 দিন ধরে 10টি প্রেডিকশন দেখ। দেখার পর যদি মনে হয় এনার কাছে যাওয়া প্রয়োজন বা গেলে রাস্তা খুঁজে পাবি, তাহলেই যা। তারা একদম কিচ্ছু জানে না, আপনার কথা শুনে যেন চলে না আসে। তাদেরকে চেনান, জানান, বোঝান যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি আর আজকের দিনের সো কল্ড আজকের দিনের যাদেরকে সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজি বলা হয়, একদম দুটো সাবজেক্টের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাদেরকে বোঝা প্রয়োজন যে XYZ শাস্ত্রী আর স্যার সুমন্তজি চৌধুরীর মধ্যে অনেক পার্থক্য। কেমন? যে বেশি কথা না বলে প্রথমেই জন্মছকে চলে যাব। আচ্ছা, তার আগে আরেকটা বিজ্ঞপ্তি দিয়ে দিই যে আমার অনলাইন যে প্রেডিকশন আমি করি, অনলাইন প্রেডিকশন ফিজ হচ্ছে 3000 টাকা। আর কেউ যদি আমার চেম্বারে আসতে চান, আমার চেম্বার ফিজ হচ্ছে 1500 টাকা, 1500 টাকা। কেউ যদি চেম্বারে আসতে চান এবং একদম 1:1 সামনাসামনি বসিয়ে প্রেডিকশন করাতে চান নিজের, তাহলে কিন্তু 7003055489, আবার বলছি 7003055489 বা 8336856996, এই দুটো আমার বুকিং নাম্বার, অফিস নাম্বার। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করবেন। ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। কেমন? এই ফোন কিন্তু যিনি পিক করবেন তিনি কিন্তু স্যার সুমন্তজি চৌধুরী নন। তাই জন্য সেখানে স্যার সুমন্তজি চৌধুরীকে কিন্তু পাওয়া যাবে না। শুধুমাত্র চেম্বারে যে আসবেন তার জন্য নিজের নাম নথিভুক্ত করার জন্য সেই ফোন নাম্বারে ফোন করতে হবে 7003055489 বা 8336856996, সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে। আমি যদি এই জাতকের জন্মছকটি লক্ষ্য করি তাহলে মেষ লগ্ন আমি যেটা লক্ষ্য করতে পারছি, আর বৃশ্চিক রাশি। 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে রাহু বসে রয়েছে, 3 নম্বর ঘরে বুধ বসে রয়েছে, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন,
6 নাম্বার ঘরে রবি এবং শুক্র বসে রয়েছে, 7 নাম্বার ঘরে বৃহস্পতি এবং প্লুটো বসে রয়েছে, 8 নাম্বার ঘরে চন্দ্র এবং কেতু বসে রয়েছে, 9 নাম্বার ঘরে শনি বসে রয়েছে, 10 নাম্বার 11 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 12 নাম্বার ঘরে মঙ্গল বসে আছে। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, তাহলে 1 নাম্বার ঘরে রাহু বসে আছে, 2 নাম্বার ঘরে ইউরেনাস বসে আছে, 3 নাম্বার ঘরে কোনো গ্রহ নেই, 4 নাম্বার ঘরে নেপচুন এবং মঙ্গল, 5 নাম্বার ঘরে শুক্র, 6 নাম্বার ঘরে প্লুটো, 7 নাম্বার ঘরে কেতু, 8 নাম্বার ঘরে চন্দ্র, 9 নাম্বার ঘরে কোনো গ্রহ বসেনি, 10 নাম্বার ঘরে রবি শনি, 11 নাম্বার ঘরে বুধ, আর 12 নাম্বার ঘরে কিন্তু বৃহস্পতি বসে আছে। একটু গল্পের ছলে বলবো, তার কারণ এই ছকটি যারা যারা অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি শিখছো বা শিখছেন, বা যারা যারা অ্যাস্ট্রোলজার তারা আমার এই ছকের যে গ্রহের অবস্থান আমি বললাম তা শুনেই আপনি বুঝতে পারছেন, বা আপনারা বুঝতে পারছেন যে বর্তমানে এই জাতক কিন্তু একদম কি বলবো, মানে নাকপাশে আবদ্ধ হয়ে গেছে, নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গা, এবং ক্রাইসিস 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 এবং ক্রাইসিসে কিন্তু জর্জরিত হয়ে গেছে। প্রথমেই শুক্রকে যদি লক্ষ্য করা যায়, তাহলে শুক্র রবির সাথে জন্মছকে বসেছিল। আমি কি বলেছিলাম, যে জন্মছক দ্বারা কিন্তু আমি কি হতে পারি, আমার বিবাহিত জীবন কি সুখের হতে পারে না দুঃখের হতে পারে, নাকি বিবাহ হবেই না, এইগুলো বোঝা যায়। আমার কর্মজীবন কেমন হতে পারে, আমি কি ব্যবসাদার হব নাকি সার্ভিস হোল্ডার হব, জীবনে সফলতা হবে পাবো, আমি কি আমার গৃহ থেকে কাছেই মানে কাজ করলাম আবার ঘরে ফিরে এলাম এমন হবে, নাকি অন্য কোথাও গিয়ে কাজ করতে হবে, জানা যায়। মানে আমার জীবনে আমি ক্রিকেটার হব না রাজনীতিবিদ হব না রাজনৈতিক নেতা হব, নাকি শিক্ষক হব, প্রফেসর হব, উকিল হব, ইঞ্জিনিয়ার হব, কি হব, এই সমস্ত কিছু কিন্তু জন্মছক দ্বারা বোঝা যায়। কিন্তু জন্মছক দ্বারা কখনো কিন্তু কারোর প্রেডিকশন করা হয় না। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি মতে জন্মছক দ্বারা আমরা আমাদের জীবনে কি হতে পারে, একদম লৌকিক চিন্তাধারায়, যাদেরকে আমরা কপাল বলি, নিয়তি বলি, ভাগ্য বলি, বলি না যে ভাগ্যে যা আছে তাই হবে, এই ভাগ্যে যা আছে তাই হবে, নিয়তিতে যা আছে তাই হবে, এইগুলোকে আমরা বলি আলটিমেট কিন্তু জন্মছক দ্বারা। এটাও কিন্তু মানে এক ধরনের সায়েন্স। জন্মছক দ্বারা আমি যতই 20 ঘন্টা মাঠে গিয়ে বল প্র্যাকটিস করি বা ব্যাট প্র্যাকটিস করি বা ফুটবল প্র্যাকটিস করি, যদি জন্মছকে আমার খেলোয়াড় বা ক্রিকেটার হওয়ার জায়গা না থাকে, তাহলে আমি 24 ঘন্টায় যদি আমি প্র্যাকটিস করি, কোনোদিন খেলোয়াড় হতে পারবো না। বা অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আমি 20 ঘন্টা প্র্যাকটিস করছি ক্রিকেট, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে সেক্ষেত্রে শুক্র উচ্চস্থ 9-6 মঙ্গলকে হিট করছে, বৃহস্পতিকে পজিটিভ ভাবে হিট করছে, তাহলে আমি কিন্তু ফুটবল খেলতে খেলতে বা ক্রিকেট খেলতে খেলতে আমি দেখা গেল অভিনেতা হয়ে গেলাম। প্রচুর এক্সাম্পল দেখা গেল। 6 নাম্বার ঘর, এই যে ক্যালকুলেশনটা বললাম, এই ক্যালকুলেশনের মধ্যে 6 নাম্বার ঘরও কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। তাহলে আমি সরকারি চাকরি পেয়েছি, সরকারি চাকরি করছি, ছেড়ে দিয়ে আমি অভিনয় জগতে চলে গেলাম। বা এই আমি যদি দেখি যে শুক্র এবং মঙ্গল এবং আমাদের শুক্র মঙ্গল এবং 6-9 বুধের কানেকশন যেটা রয়েছে, বৃহস্পতিরও কানেকশন যেটা রয়েছে, মঙ্গল এবং বৃহস্পতি এবং শুক্রের কানেকশন বুধকে যদি সঠিক মতন হিট করে, তাহলে এমন অনেকে রয়েছে যারা সেরকম ভাবে গানই শেখেনি, অথচ বিশ্ববিখ্যাত হয়ে গেছে। বা দেখা গেল যে দারুণ উন্নতি করছে, চরম উন্নতি করছে, প্রফেশনালি দারুণ সফল, অথচ দেখা যাচ্ছে সেরকম ভাবে গান শেখেইনি। অনেকে আছে দেখা যাচ্ছে গান শিখেছে, 15 ঘন্টা রেওয়াজ করছে, সেই লেভেলে উঠতে পারলো না। প্রচুর আশেপাশে দেখুন, লেজেন্ডের দিকে তাকিয়ে দেখবেন এরকম অনেক লেজেন্ড রয়েছে। সাধারণ গ্রামে সাধারণ শিক্ষক, অথচ হঠাৎ করে একটা সুযোগ পেয়েছে, সেখান থেকে কোন জায়গায় চলে গেছে। এইগুলো হচ্ছে পুরোটাই বোঝা যায়। আলটিমেট আমি যেটা বলতে চাইছি, জন্মছক দ্বারা বোঝা যায় কোন লাইনে গেলে, কোন দিকে গেলে, কোন পথে গেলে তুমি সফল হবে, এটা কিন্তু বোঝা যায়। বা তুমি কোন তোমার জীবনের যে অধ্যায়, তোমার জীবনের যে ভাগ, তোমার জীবনের যে নানান ক্ষেত্র,
কোন কোন ক্ষেত্রে তুমি সফল হবে, কোন কোন ক্ষেত্রে বিফল হবে, কোন কোন ক্ষেত্রটা তোমার জন্যই নয়, এভরিথিং কিন্তু জন্মছক দ্বারা বোঝা যায়। কিন্তু জন্মছক দ্বারা কখনো প্রেডিকশন করা হয় না। আজকের দিনের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এবং কি করলে এটাকে শর্ট আউট করা যাবে, নেগেটিভিটিকে অফ করা যাবে, সেটা পুরোটাই কিন্তু ফর ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা বোঝা যায়, কখনো জন্মছক দ্বারা বোঝা যায় না। জন্মছক বলে দেয় তুমি কোন দিকে গেলে সফল হবে, বা কোন জায়গায় অধ্যায়, কোন কোন জীবনের কোন কোন ভাগে তোমার প্রভাব বা তোমার সফলতা বা ব্যর্থতা কতটুকু হবে, একদম পুঙ্খানুপুঙ্খ কিন্তু বলে দিতে পারে। যাই হোক, আমি যদি এখন খুব ভালো মতন লক্ষ্য করি যে এই ছকটিতে জন্মছকে রবি এবং শুক্র 6-9 কানেকশন 11 নাম্বার এবং 2 নাম্বার ঘর দ্বারা রাহুকে হিট করেছে, কিন্তু 8 নাম্বার ঘরে চন্দ্র এবং কেতু নেগেটিভ হয়ে গেছে। আজকের দিনেও যদি লক্ষ্য করা যায়, শুক্র কিন্তু 5 নাম্বার ঘরে রবির ঘরে বসে আছে 6-9, তাহলে মিনিমাম মানে 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর বা 11 বছর, ওই 7 থেকে 10-11 বছরের প্রেমজ জীবন ছিল, প্রেমজ সম্পর্ক ছিল এই জাতকটির একটি মেয়ের সাথে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এখন রবিকে যদি লক্ষ্য করি, তাহলে শুক্রকে কিন্তু ব্লক করে দেওয়া বা শুক্রের যে ন্যাচারাল প্রবৃত্তি, শুক্রের যে ন্যাচারাল কার্যকারিতা, সেটাকে ব্লক করে দিচ্ছে রবি। এবং সেই রবি কিন্তু 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, আজকের দিনে যেখানে কিন্তু শুক্র বসে রয়েছে। সুতরাং এই প্রেমজ সম্পর্ক যেটা মিনিমাম 7 থেকে ম্যাক্সিমাম 10-11 বছর লাস্টিং করেছিল, সেটা বিবাহের রূপ নেয়নি। তার কারণ সেখানে কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল এই জাতকটির বাবা। এখন এই জাতকটির বাবা প্রতিবন্ধকতা সৃষ্টি করলো কেন, এবার একটু গল্পের ছলে চলে আসি, নয়তো আপনারা বোর হয়ে যেতে পারেন, বা এই সমস্ত অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন আপনারা তো বোঝেন না। এর বাবা এই যে জাতকটিকে নিয়ে অত্যন্ত চিন্তিত ছিল, তার কারণ 6 নাম্বার ঘরে রবি শুক্র, তার মানে তার কর্মজীবন নেগেটিভ হয়ে যাচ্ছিল, সে কোনো কাজ করতো না, বা যখন কোনো কাজকর্ম করতো, কাজ করলো আবার দেখা গেল কাজটা চলে গেল, আবার বেকার হয়ে গেল। এবার এমন একজনের সন্ধান পেল যার কিন্তু বস্ত্রের কারখানা ছিল বা আছে, আজও আছে। এখন আমি যেটা লক্ষ্য করতে পারছি, এই বস্ত্র কিন্তু গেঞ্জি ফ্যাক্টরি সম্ভবত, বা টি শার্ট ফ্যাক্টরি, এরকম মূলত গেঞ্জি ফ্যাক্টরি হবে। যদি কোনো কারণে গেঞ্জি ফ্যাক্টরি না হয়, তাহলে টি শার্ট, হ্যান্ডসার এইগুলোই হবে। কিন্তু মূলত আমি এই ছকের মধ্যে যেটা লক্ষ্য করতে পারছি, বস্ত্র ফ্যাক্টরি, গেঞ্জি ফ্যাক্টরির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। একজন গেঞ্জি ফ্যাক্টরির মালিকের একমাত্র মেয়ের সাথে এই জাতকটির বিবাহ ঠিক করলো এই জাতকটির বাবা। কেন না, মানে তাদের মধ্যে কন্ডিশন হলো যে মেয়ের কাছ থেকে কোনো যৌতুক হৌতুক কিছু নেব না, বিবাহের পর ছেলেটি যেন সেই গেঞ্জি ফ্যাক্টরির মালিক হয়। মেয়েটির বাবা বলল, আমার একমাত্র মেয়ে, সুতরাং বিয়ে করলে আমার জামাই তো সবকিছু পাবে, আমার তো আর কেউ নেই। এই লোভে মেয়েটির মানে ছেলেটির বাবা মেয়েটির সাথে ছেলেটির বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করলো। যখন মেয়ে এই ছেলেটির বাবা ছেলেটিকে জানালো, এই জাতককে জানালো যে আমাকে প্রেডিকশন করতে বলেছে, তখন জাতকটি কিন্তু মনে মনে কমফোর্ট জোনে চলে গেল যে কোনো কারণে এই মেয়েটিকে বিয়ে করলে আমার আর এই যে আমার প্রফেশনের জায়গায় কিন্তু আর কোনো নেগেটিভ জায়গা থাকবে না। তার কারণ রাজকন্যা পাবো, একদম রাজত্ব পাবো, সবকিছু পাবো। আজকালকার দিনের মানুষের মধ্যে কমিটমেন্টের মারাত্মক অভাব, এবং বিশেষ করে ইয়ং জেনারেশনের মধ্যে কমিটমেন্টের একদম নেগেটিভ। আমাদের সময় বা আমাদেরও আগের, আমাদের বাবার সময়, কাকার সময়, জ্যাঠার সময় আমরা দেখেছি কমিটমেন্ট মারাত্মক ছিল, বা ভালোবাসা জিনিসটা কিন্তু ভালোবাসার মতন বাস্তব। আবার সেই শ্লোকটি বলতে ইচ্ছে করছে,
কণ্টক গারি কমল সমপতল মঞ্জির চিরহি ঝাঁপি গাগরি বাড়ি ঘাড়ি করি পিছল চলইতে অঙ্গুলি চাপি। রাধা কৃষ্ণের প্রেমকে নিয়ে আমরা ছলনা করি, গান বাঁধি, হ্যাঁ, কৃষ্ণ করলে লীলা, আমরা করলে বিলা। কিন্তু এইগুলো মারাত্মক রকমের মানে কি বলবো, অবক্ষয়তার এক একটা এক্সাম্পল, এক একটা দলিল হয়ে থাকে, জানেন তো। আমাদের মানে আমার যে পরের জন্ম, এখন যারা যুব সমাজ, তাদের যে পরের জন্ম হবে, ভবিষ্যৎ জন্ম আর কি, তাদের কাছে এইটা কিন্তু অবক্ষয়তার দলিল হয়ে থাকবে। এই সমস্ত সৃষ্টি, এই সমস্ত প্রকাশ, এই সমস্ত চিন্তাধারা। এই জাতকটি লোভে পড়ে এত বছরের প্রেম তাকে উপেক্ষা করে এই গেঞ্জি ফ্যাক্টরি বা বস্ত্র ফ্যাক্টরির মালিকের একমাত্র মেয়েকে কিন্তু বিয়ে করে নিল। আমি অনেক খারাপ কথা বলতে পারতাম, খারাপ কথা আমার বলতে ইচ্ছে করছে না, তাই জন্যই আর বললাম না। আবার বলছি, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। এবার বিয়ে তো করে নিল, কিন্তু বিবাহের পর শুক্র দ্বারা একজন জাতকের বিবাহিত জীবন, স্ত্রীর সাথে কিভাবে আমার রিলেশন থাকবে, সম্পর্ক থাকবে, সেখানে আমাদের যে সম্মানের জায়গাটা, সেখানে বিশ্বাসের জায়গাটা, সেখানে মর্যাদার জায়গাটা, এভরিথিং কিন্তু শুক্র কানেক্ট করে দেখা হয়। মানে 1 4 7 10 ক্যালকুলেশনের মধ্যে দিয়ে, বিশেষ করে কিন্তু 9 6 কানেকশন 7 এবং 10 নম্বর ঘর দ্বারা। 5 নম্বর ঘর মানে সফলতার জায়গা। আজকের দিনে সফলতার জায়গায় শুক্র নেগেটিভ হয়ে গেল। আমি একজন বাবা, সফল বাবা কি? 5 নম্বর ঘরকে দেখতে হবে। আমি একজন পিতা, সফল পিতা কি? 5 নম্বর ঘরকে দেখতে হবে। আমি একজন শিক্ষক, সফল শিক্ষক কি? 5 নম্বর ঘরকে দেখতে হবে। শুধুমাত্র আমার কর্মজীবন বা আমার কর্মজীবনের সফলতা 5 নম্বর ঘর দ্বারা বোঝা যায় তা নয়। আমার সার্বিক জীবনের সফলতা কিন্তু 5 নম্বর ঘর দ্বারা বোঝা যায়। সেখানে কি হয়ে গেল? রবির ঘরে শুক্র, দারিদ্র যোগ। দারিদ্র যোগ মানে কি? প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি, তা নয়। দারিদ্র যোগ মানে ফল ডাউন করে যাওয়া। তাহলে কি হলো? বিয়ে তো করলো, কিন্তু বিয়ের পর স্ত্রীর মনও পেল না এবং স্ত্রীর মতও পেল না। আজকালকার দিনের মেয়েরা, আমি আবার বলছি বেশিরভাগ মেয়েরা, সব মেয়েরা নয়, আগেও কি ছিল না? ছিল, আগের পরিমাণ কম ছিল, এখন সেটা আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, কিন্তু সবাই নয়। দেখা যায় তারা যদি কখনো স্বাবলম্বী হয়ে যায়, বিশেষ করে অর্থনৈতিক জায়গা থেকে, তখন তারা কিন্তু নিজেদেরকে স্বাধীন মনে করে এবং সেই স্বাধীনতা আসলে যে স্বেচ্ছাচারিতা, সেটা কিন্তু তারা বোঝে না। স্বাধীনতা এবং স্বেচ্ছাচারিতার মধ্যে তারা কিন্তু গুলিয়ে ফেলে। আর একজন পুরুষ মানুষ, আজকালকার দিনেরও প্রজন্মেরও যদি যুবকদের দেখা যায়, তরুণদের দেখা যায়, তারা যখনই কোনো কাজ পায় তারপরে কিন্তু চিন্তা করে মায়ের ট্রিটমেন্টটা কিন্তু ঠিক মতন করাতে হবে, বাবাকে কিন্তু ভালো মতন দুটো পোশাক কিনে দিতে হবে। বেরোবার সময় দেখেছিলাম বাবার জামাটা ছিঁড়ে গেছে। এক্সট্রিমলি সরি টু সে, আমি আবার বলছি, ভালো রয়েছে, খারাপ রয়েছে, কিন্তু বেশিরভাগ মেয়েরা যখনই অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে গেল, আমি অর্থনৈতিক স্বাবলম্বী, তখন কিন্তু তারা মনে স্বেচ্ছাচারিতাটাকেই কিন্তু স্বাধীনতা বলে মনে করে। কিন্তু একজন পুরুষ মানুষের ক্ষেত্রে বিবাহ করলে কিন্তু, বা বিবাহের আগে বিবাহের পরে, অর্থনৈতিক স্টেবিলিটি তাদেরকে দায়িত্ববোধ কাঁধে চাপিয়ে দেয়, এটাকে অস্বীকার করা যায় না। এক্ষেত্রে কি হলো? যাকে বিয়ে করলাম সে আমার বাবার ফ্যাক্টরির, বাবার উপরে নির্ভর করছে, আমাদের কারখানার উপরে নির্ভর করছে। এর জন্য কি হলো? যে সে কিন্তু আলটিমেট বৌমা হয়ে সকল শ্বশুর বাড়ি বা বিবাহের পর তার নিজের বাড়িতে গেল না। সে কিন্তু হাজবেন্ডকে সম্মান করলো না, শ্রদ্ধা করলো না, হ্যাঁ, তার প্রতি আনুগত্য সে কিন্তু কখনো দেখালো না, হ্যাঁ, এবং সম্মানের যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু একদম তার মধ্যে লক্ষ্য করা গেল না। মন এবং মত দুটোই কিন্তু আলটিমেট স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হলো। তার কারণ আমার বাবার আন্ডারে তুমি রয়েছো,
আমি তোমার আন্ডারে নেই, এটা কিন্তু তার মনে হলো। এর ফলে দুটো জিনিস হলো। ফার্স্ট, ছেলেটা কিন্তু ঘর জামাই হয়ে গেল, কেননা ছেলেটার আর কোনো অপশন ছিল না, তাকে তো কাজ করতে হবে, কাজ তো সে পাচ্ছিল না, এবং সেটাই তার একমাত্র বিগড়ে যাওয়ার বা মানে কমিটমেন্ট ফেল করার একমাত্র কারণ বা মূল কারণ বলা যেতে পারে। সে কিন্তু আলটিমেট তখন কি হলো, ঘর জামাই হয়ে গেল। এবং তার বাবা, আমার একমাত্র মেয়ের সাথে বিয়ে হয়েছে, কিন্তু বাবা মেয়ে কেউই কিন্তু তাকে মালিক বলে প্রতিষ্ঠিত করলো না, বা নাও তোমার উপর সব দায়িত্ব দিলাম, তা হলো না। সে কিন্তু কেবলমাত্র গেঞ্জি ফ্যাক্টরির একজন কেয়ারটেকার বা তত্ত্বাবধানকারী হয়ে কিন্তু থেকে গেল। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা গেল। কিন্তু ঘি এবং আগুন যখন পাশাপাশি থাকে, তখন যজ্ঞের আহুতির সৃষ্টি হয়। সেরকম নারী এবং পুরুষ, বিশেষ করে স্বামী এবং স্ত্রী একত্রে, তাদের মধ্যে মর্যাদা না থাকুক, ভক্তি না থাকুক, শ্রদ্ধা না থাকুক, কামনাটা তো রয়েছে। তার ফলে বছর ঘুরতে না ঘুরতেই কিন্তু সন্তান চলে এলো এই মেয়েটির পেটে, এবং সে মা হলো, এই জাতকটি বাবা হলো। সন্তান কিন্তু চলে এলো, ভূমিষ্ঠ হলো, অথচ যার জন্ম হলো তার পিতা মাতার একে অপরের প্রতি না আছে শ্রদ্ধা, না আছে ভক্তি, না আছে বিশ্বাস, কোনো কিছু কিন্তু ছিল না। বিশেষ করে এই মেয়েটির মধ্যে কিন্তু এগ্রেসিভ মানসিকতা, আমার বাবার ফ্যাক্টরি মানে আমার বাড়িতে তুমি আছো। ছেলেটি কিন্তু আলটিমেট ছেলেটিকে দাবড়ে রাখতে শুরু করলো। মেয়েটি কিন্তু শ্বশুর বাড়িতে আর গেল না। যে বাবা ছেলের স্বাবলম্বী হওয়ার স্বীকৃতির দাবিতে বিবাহে রাজি হয়ে গিয়েছিল, সেই বাবা কিন্তু আর বৌমার মুখই দেখতে পেল না। এইবার সবচেয়ে বড় কথা, সেকেন্ড হাউসে তো রাহু বসে রয়েছে এবং চন্দ্রকেতু 8 নাম্বার ঘরে রয়েছে। কিছুদিন পরেই কিন্তু সে বুঝতে পারলো এই জাতকটি 1 বছর, 1.5 বছর, 2 বছর বা ম্যাক্সিমাম 2 বছর সে বুঝতে পারলো তার বন্দি লাগছে। এবং আলটিমেট যেই কারণ রাজা হতে এসেছিল, সে লোভে পড়ে রাজা হতে এসেছিল, সে দেখা গেল কেয়ারটেকার হয়ে থেকে গেছে, তারও কিন্তু আর ভালো লাগলো না এবং নিজের প্রতি ঘেন্না। আমি তো আবার বলছি, এই জাতককে একটা ওয়ার্ড ভুল বলছি, শুধু বলে দিই, অ্যাস্ট্রোলজিটা ছেড়ে দেব। সে কিন্তু বন্দি ফিল করলো এবং মনে করলো আমি ছোট হয়ে যাচ্ছি, কারণ এখানে আমার কোনো সম্মান নেই, কোনো শ্রদ্ধা নেই, আমার দ্বারা কোনো কিছু হচ্ছে না, শুধুমাত্র এইটা দেখো বা মাল পৌঁছে দেবার কোনো কিছু। রাজা হতে গিয়ে আলটিমেট ডেলিভারি বয় হয়ে যাচ্ছে। তখন সে কি করলো, সে ঠিক করলো সন্তান মা, অর্থাৎ তার স্ত্রী এবং সন্তান তাদের মতন থাকুক, এখন আপাতত আমি আমার নিজের বাড়িতে ফিরে চাই, অর্থাৎ আমার বাবার বাড়িতে আবার আমি ফিরে যাই। এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বাট মনে রাখা দরকার, কখনো কখনো আমাদের আত্মমর্যাদায় যখন ফিট করে, যেটা কিন্তু একটা মারাত্মক অস্ত্র, তখন কিন্তু অনেক সময় ভেতর থেকে আমাদের আসল সত্যটা বা আসল শক্তিটাও বেরিয়ে আসে। এই জাতকটি বাড়িতে ফিরে যাওয়ার পর বাবাও তাকে বেশ কয়েক কথা বলল, কিন্তু আলটিমেট তার কিন্তু ক্রোধ হলো, রাগ হলো, ঘেন্না হলো, যে আমি স্বাবলম্বী নয় বলেই কিন্তু আমি বিকিয়ে গেলাম, ঘরজামাই হয়ে গেলাম। আলটিমেট তো সে সেই ধরনের নয়, আলটিমেট আমি ঘরজামাই হয়ে থাকলাম ওই ধরনের তো নয়। সে গিয়েছিল, সে ভেবেছিল ওইখানকার মালিক করে তাকে গদিতে বসাবে, বসে সে ব্যবসা করবে, সেটা মনে করেছিল। আলটিমেট তো এ তো মানে আমাদের নপুংসক নয়, আলটিমেট এ তো মানে কি বলবো, তাবকতা পছন্দ করে না। সে তখন ঠিক করলো, দূর, যা হবে হবে। এটা কিন্তু আমি দেখেছি অনেকের ক্ষেত্রে, আমি এই ট্রিটমেন্ট ইউজ করেছি, যা হবে হবে, আমি বিজনেস শুরু করি। সে কিন্তু স্বল্প পুঁজিতে রাস্তার পাশে চাদর বিছিয়ে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি আর কি, চাদর বিছিয়ে, কম্বল বিছিয়ে বা যে কোনো কাপড় বিছিয়ে সবজি ফবজি এনে সে কিন্তু বিজনেস করতে শুরু করলো। চ্যালেঞ্জ, বৃহস্পতি 7 নাম্বার ঘরে বসে রয়েছে, আর আজকের দিনে বৃহস্পতি 12 নম্বর ঘরে থাকতে পারে, কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। এবং সবচেয়ে বড় কথা যে এই যে প্রথমে দেখা গেল 2000 টাকার মাল আনলো, বা পার ডে 1000 টাকার মাল আনছে,
এই সে ভাবলো কি যে দূর এমনি, যেমন অনেক ক্ষেত্রে অনেকের হয়, আমিও মনে করেছিলাম দেখি না 6 মাসের জন্য আমি পশ্চিমবাংলায় একটু প্রফেশনালি অ্যাস্ট্রোলজি করি, তারপরে আবার নয় দিল্লি চলে যাব, নয় বিদেশে চলে যাব, নয় চেন্নাই চলে যাব। কিন্তু এখানে এমন মানুষ ভালোবাসলো যে এখান ছেড়ে আজও যেতে পারলাম না। এটা অনেকের ক্ষেত্রে হয়েছে, এর ক্ষেত্রেও তাই। বছরও ঘোরা নয়, সে কিন্তু খুব ফাস্ট 5 মাস 6 মাস 7 মাসের পর থেকেই মানে আস্তে 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 তার বিজনেসটা বাড়তে শুরু করলো। এবং আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, তার যে কাঁচা সবজির বিজনেস সেটা কিন্তু ব্যাপক আকার নিয়েছে। একদম লিখে দিতে পারি, টার্নওভার পার ডে সে যদি মানে আমাদের মানে গ্রস সেল যদি করতো 2000 টাকার, আজকের দিনে সে মিনিমাম 20,000 থেকে 3,000 টাকার, 20,000 থেকে 30,000 টাকার গ্রস সেল করছে। চ্যালেঞ্জ করে বলে দেওয়া যায় মারাত্মক উন্নতির জায়গাটা কিন্তু লক্ষ্য করা গেল। এইবার কি হয়ে গেল, সে ঠিক করলো যখন এই কন্ডিশন, সে কিন্তু ঠিক করলো যে তার যে ওয়াইফ তাকে সে ডিভোর্স দিয়ে দেবে। আর সবচেয়ে বড় কথা, যার সাথে তার 7 থেকে 10 বছর যে প্রেমজ সম্পর্ক ছিল, সে যখন ফিরে এসেছিল তখনই কিন্তু তার বিবাহ হয়নি, কিন্তু আর প্রেমজ সম্পর্কেও হয়তো লিপ্ত হয়নি, কিন্তু বিবাহ তখন তার হয়নি। তাই জন্য ছেলেটি কিন্তু মনে মনে ঠিক করলো ডিভোর্স দিয়ে দেবো, তারপর আমার প্রেমিকাকেই, আমার ভালোবাসাকেই আমি আবার বিবাহ করব। কিন্তু আলটিমেট আজকের দিনে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 6369 কানেকশন 95 স্ত্রী কিন্তু তার সন্তানকেই পিতার সাথে অর্থাৎ তার স্বামীর সাথে দেখা করতে দেয় না। চ্যালেঞ্জ, মানে এই জাতকটির সাথে জাতকটির সন্তানের সাথে দেখা করতে দেয় না স্ত্রী। ফার্স্ট। সেকেন্ড কথা, স্ত্রী কিন্তু কিছুতেই ডিভোর্স দিতে রাজি নয়। একদম লিখে দিতে পারি আজকের দিনে, আমি তোমার কিচ্ছু জানি না, তুমি আমাকে জানিও। চ্যালেঞ্জ, তুমি হাজারো টোপ দাও, সে কিন্তু কোনো মতেই ডিভোর্স দিতে রাজি নয়। মামলা মকদ্দমা আইনি ঝামেলায় এমন ফেসেছো, আজকের দিনে ডিভোর্সও দিচ্ছে না, আবার পার মান্থ তোমাকে খরপোশ দিয়ে যেতে হচ্ছে বা কোনো একটা টাকা দিয়ে যেতে হচ্ছে, সন্তানের জন্যই হোক, মেয়েটির জন্যই হোক। মেয়েটি কাঁদুনি কাঁইতে আরম্ভ করেছে, ফ্যাক্টরি বাবার আছে, ওইগুলো তো কোনো রকমের কোনো উকিল বা মামলা মকদ্দমায় উঠবে না। মেয়েটি আলটিমেট কোনো কাজ করে না, মেয়ের একটা সন্তান আছে, ছেলেটি ভেবেছিল ডিভোর্স দিয়ে এরকম নরমালি ইয়ে করবে, আবার সেই প্রেমিকার সাথে বিবাহিত জীবন অতিবাহিত করবে, আর সন্তানকে যদি নেওয়া যায় বা সন্তানের সাথে সে কানেক্ট করবে। কিন্তু সন্তানকে আর দেখতে দেয় না, ডিভোর্স আর দেয় না, উপরন্তু মামলা মোকদ্দমায় এমন ফাঁসিয়েছে যে খরপোশ দিতে হচ্ছে বেশ ভালো মতন। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। কি মনে হচ্ছে, শেষ হইয়াও শেষ হইল না, তাই তো? পরিষ্কার ছোট গল্প। এই যে গল্প, উপন্যাস, সমস্ত সৃষ্টি মানুষের জীবন থেকেই কিন্তু উঠে আসে। আলাদা করে তাই জীবনমুখী গান বলার কোনো প্রয়োজন হয় না। যারা মূর্খ গবেট তারাই আবার আলাদা করে জীবনমুখী গান বলে, জীবনমুখী বলে কথাটাকে টানে, তাই না? তাই জন্য এই ক্ষেত্রে পরিষ্কার গল্পের মতন, কিন্তু এখনো শেষ হয় নাই। সবচেয়ে বড় কথা যেটা, সবচাইতে এই জাতকটিকে ভাবিয়ে তুলেছে যেটা, যে শুক্রের আজকের দিনের 96 কানেকশন রবি এবং শনি দ্বারা 35 2 নম্বর এবং 7 নম্বর ঘরে কেতুকে হিট করছে। অর্থাৎ যে প্রেমিকার সাথে 7 বছর 10 বছর 11 বছর প্রেম করেছিল, তারপর আজকের দিনেও যে অবিবাহিত ছিল তার কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে। আর সুযোগ নাই, আর সুযোগ নাই। এদিকে স্ত্রীও কিন্তু ডিভোর্স দিচ্ছে না, স্ত্রী খরপোশ নিচ্ছে বা কোনো টাকা পয়সা নিচ্ছে, সেটা উকিলরা ভালো বলতে পারবে। সন্তানের সাথেও দেখা করতে দিচ্ছে না। আর যে মেয়েটিকে ভালোবাসতো, কমিটমেন্ট ফেল করে চলে গিয়েছিল লোভে পড়ে, ফিরে আসার পর এখন দেখা যাচ্ছে সেই মেয়েটির কিন্তু বিয়ে ঠিক হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে। এটা কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। সবচাইতে বড় প্রবলেম যেটা দেখা যাচ্ছে, 24শে নভেম্বর 2023 থেকে আজকের দিন পর্যন্ত
অর্থাৎ 30শে মে 2024, তাই তো? 30শে মে 2024 এই সময়ের মধ্যে এই জাতকটির বাবাও কিন্তু মারা গেছে। লিখে দিতে পারি, হয়তো একটু বেশি সময় নিলাম, কিন্তু এই সময়ের মধ্যেই কিন্তু তার বাবা মারা গেছে, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটা জিনিস দেখা যাচ্ছে, শুক্র দ্বারাই যেমন প্রেমজ জীবন বোঝা যায়, প্রেমজ সম্পর্ক বোঝা যায়, ছেলেদের ক্ষেত্রে প্রেম বোঝা যায়, প্রেমিকা বোঝা যায়, তেমনি শুক্র এবং 7 নাম্বার ঘরের ক্যালকুলেশন কিন্তু বলে দিতে পারে স্ত্রীর সম্পর্কেও ছেলেদের ক্ষেত্রে। তাহলে কেতু 7 নাম্বার ঘরে, শুক্রের ঘরেই কিন্তু কেতু বসে রয়েছে, তাহলে তার স্ত্রী, এই জাতকের স্ত্রী কিন্তু কারোর সাথে প্রেমজ সম্পর্কে লিপ্ত হয়েছে। কিন্তু ধান্দাবাজি সম্পর্ক, আমরা শুধু প্রেম করব, মস্তি নেব, আনন্দ নেব, বিয়ে করব না, বোঝা যাচ্ছে? এবং হাজবেন্ডের কাছ থেকে অর্থ নেব, নিয়ে আমরা সেই টাকায় কিন্তু ফুর্তি করে বেড়াবো, ফুর্তি করব, সন্তান তো আছে, আর বিয়ে করে আর কোন রকমের বাঁধনের প্রয়োজন নেই। এরকম প্রচুর কাহিনী প্রতিটি চেম্বারে কত যে লেখা হয়, এক্ষেত্রেও কিন্তু তাই। তাহলে বাবা চলে গেল, প্রেমিকার বিয়ে ঠিক হয়ে গেল, স্ত্রী 420, সে এখন অন্যের দ্বারা আসক্ত হয়ে গেছে, হ্যাঁ, মস্তি নিচ্ছে, কামনা নিবৃত্তিকরণ করছে, এদিকে তাকে ফাঁসিয়ে রেখে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা যেটা দেখা যাচ্ছে, যে এই জাতকটির মা কিন্তু বর্তমানে মানসিক রোগী বা একাকিত্ব থেকে এক ধরনের রোগের সৃষ্টি হয়, সেই রোগে আক্রান্ত হয়ে গেছে। তাহলে এই জাতকটির ঘরের সিচুয়েশন নেগেটিভ হয়ে গেছে, বাবা নেই, মা একাকিত্বের রোগ বা মায়ের মানসিক রোগ ক্রিয়েট হয়ে যাচ্ছে, তাকেও সাপোর্ট করতে হচ্ছে, তাকেও কিন্তু সঙ্গ দিতে হচ্ছে, তার দিকেও কিন্তু দেখতে হচ্ছে। আবার স্ত্রী কিন্তু তাকে একদম নিংড়ে নিচ্ছে, এখন সন্তানের মুখও তার দেখতে পাচ্ছে না। আবার বাবাও মারা গেছে, ভেবে দেখুন কি কন্ডিশন, কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, এটা লক্ষ্য করা যাচ্ছে। এরই মধ্যে একদম লিখে দিতে পারি, বাবার মৃত্যুর পর, এটা কিন্তু বিফোর নয়, আফটার, বাবার মৃত্যুর পর কিন্তু যে জমিটা তাদের জমি বলে জানতো, বা যে জমিটাতে একদম এই ধরনের একটা আমাদের কি বলে কাহিনীও ভরে উঠেছিল, এই ধরনের আমি প্রেডিকশন করেছিলাম ব্যারাকপুরের চেম্বারে, আমার একজন জাতিকার বনগা থেকে আসতো, একদম সেম বাবার মৃত্যুর পর যেই জমিটা তাদের জমি বলে জানতো, এখন কাকারা বলছে এটা বনগার নাকি ব্যারাকপুরেই বোধহয় একজন এসেছিলেন, তার এরকম প্রচুর কাহিনী। এখন তারা বলছে না, তোমার বাবার নয়, এটা আমাদের, বা বাবা এবং আমাদের এরকম যৌথ, এরকম বলছে। যে জমিটার উপর নির্ভর করেও তারা ছিল, সেই জমিটাও কিন্তু এখন হাতছাড়া হয়ে যেতে হয়ে যাওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। এই জাতকটি, এই যে পুরো ঘটনাটা বললাম, এই ঘটনার একটা ওয়ার্ড এই জাতকটি কিন্তু আমাকে বলেনি। এই জাতকটি ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, স্যার আমার ছকটা একটু দেখবেন, আর 3টে হাত নমস্কারের চিহ্ন দিয়ে সে আমাকে লিখে পাঠিয়েছিল টেক্সট, স্যার আমাকে বাঁচান, স্যার আপনি পারেন আমাকে বাঁচাতে। আপনারা বলুন তো, এই জাতকটি যখন 10 বছর প্রেম করেছিল, তখন সে আমার কাছে এসে প্রেডিকশন করিয়েছিল অনলাইনে বা চেম্বারে এসে? তার যখন বিয়ে ঠিক হয়েছিল, তখন একটিবারের জন্য আমার কাছে এসে প্রেডিকশন করিয়েছিল অনলাইনে বা চেম্বারে? সে যখন বিবাহিত জীবনে থেকে যখন আমার ফিরে চলে এলো, সে আমাকে প্রেডিকশন করিয়েছিল? করাইনি। জীবনের প্রত্যেকটি সিদ্ধান্ত সে তার মনোমতো নিয়েছে, বা কখনো কখনো তার বাবা যখন তাকে বিয়ে করতে বলল, সে তার ফায়দার জন্য সেখানে রাজি হয়ে গেল, তখন তার স্যার সুমন্ত জি চৌধুরীকে মনে পড়েছিল, নাকি সাইন্টিফিক অ্যাস্ট্রোলজিকে মনে পড়েছিল, না অ্যাস্ট্রোলজি সাবজেক্টটার একটা সাহায্য নেওয়ার প্রয়োজন, একটু জেনে নি যেটা করছি সেটা ঠিক করছি কিনা, সেটা তার কখনো মনে হয়েছিল? হয়নি। আজকের দিনে সে বলছে, যা করতে হবে আমাকে করান, আমি দরকার হলে সবকিছু বিক্রি করে হলেও রেমেডি নিতে রাজি আছি, কিন্তু আপনি আমাকে বাঁচান। আপনি বলুন,
যে আজকে আমি বাঁচাবো কি করে। যখন আমি কোনো তীর মারছি, তীর মারার আগে স্যার আমি ওই দেওয়ালে তীরটা মারছি, তখন আমি বলবো ওই দেওয়ালে নয়, তুই দরজায় তীর মার, বা তীর ফির কিছু মারিস না, এখন আপাতত খাপের মধ্যে ঢুকিয়ে রেখে দে। কিন্তু তীরটা যখন আপনি মেরে দিলেন এবং যখন সেটা ভুল জায়গায় চলে গেল, সেই তীরটাকে ব্যাক করে আবার খাপের মধ্যে ঢোকানো আমি কেন, আমার বাবারও ক্ষমতা নেই। তাই জন্য তুমি যে ভুলগুলো করেছো, সেই ভুলগুলো করার আগেই সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের দ্বারস্থ হওয়া উচিত ছিল। কেননা ওর বিবাহের আগে যদি ও আসতো না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিবাহের আগে যদি আসতো আমি বলতাম বিবাহিত জীবন কিন্তু একদম নেগেটিভ, তোমার কিন্তু কর্মজীবনে মারাত্মক নেগেটিভ, এই সমস্ত গেঞ্জির ফ্যাক্টরি কিচ্ছু তোমাকে দেবে না। তখন কিন্তু চেম্বারের বাইরে গিয়ে বলতো ধর ঘন্টার অ্যাস্ট্রোলজার, আমার কথা হয়ে গেছে, তার বাবা বলতো, সেও বলতো কথা হয়ে গেছে, গেঞ্জি ফ্যাক্টরির মালিক, রাজকন্যা এবং রাজত্ব আমার ছেলের, বা ছেলেটা ওই জাতক ভাবতো রাজকন্যা এবং রাজত্ব আমার, কোথা করবে না, অ্যাস্ট্রোলজার বলছে কিছুই পাবে না, কিচ্ছু জানে না। যখন আমরা প্রবলেমে পড়ি, যেমন এমন অনেকে আছে বিবাহিত জীবন খারাপ, তারা বিবাহিত জীবন এখন দারুণ চলছে, বিবাহের পর 3 মাস পর হয়তো এসছে, মানে একজন আরেকজনের কোলের উপর প্রায় বসে রয়েছে, এখন তো ভালো লাগবে যৌন সুশ্রুতি। কিন্তু ওই যে তোমরা ততটুকুই চিন্তা করো, তোমরা ততটুকুই ভাবো, তোমরা ততটুকুই দেখতে পাও, তোমাদের মন ততটুকুই যেতে পারে যতটুকু তোমরা চিন্তা করতে পারো। কিন্তু আমি তোমার একদম টিল ডেট পর্যন্ত অঙ্কটা করতে জানি। তাই জন্য আলটিমেট আজকে যেটা তোমার ঠিক বলে মনে হচ্ছে, 5 বছর পর সেটা তোমার ঠিক বলে মনে হবে না, সেটা আমি বলে দিতে পারি। এবং আজ পর্যন্ত 0.1% কোনো প্রেডিকশন আমার মাটিতে পড়েনি। এটা অনেক ক্ষেত্রে দুঃখের কারণ একটা হয়ে যায়, কিন্তু এটা চিরকালীন সত্য। কাজে যখন ভালো অবস্থায় রয়েছে না, যা বলছে ফালতু কথা, রেমেডি বিক্রির জন্য বলছে তা নয়। যাকে তুমি বিশ্বাস করছো বা যাকে তুমি গুরু বলে মনে করছো, তাকে একদম অন্ধের মতন তার কাছে নিজেকে সারেন্ডার করে দেওয়া প্রয়োজন। তুমি আজ চিন্তা করছো, ডিসিশন নিচ্ছ, তোমার চিন্তার মধ্যে আজ আসছে, কাল তুমি সেটার দ্বারাই কালকে ভাবছো, বা সেটার দ্বারাই তুমি পরশু ভাবছো, কিন্তু সেটার দ্বারাই 5 বছর পরে কি হবে সেটা তুমি ভাবছো না। তাই এমন অনেকে রয়েছে যারা কাঁদতে কাঁদতে এসে আমি সর্বশান্ত শেষ, আমার আর কিচ্ছু হবে না, অথচ ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখেছি যে নেগেটিভিটিকে অফ করলে সে কোটিপতি হতে পারে। কটা এক্সাম্পল চাই, কোটিপতি নয় 400 কোটিপতি হয়ে গেছে, অথচ একটা সময় 10 টাকার একটা ওষুধ কেনার ক্ষমতা ছিল না তার। কটা এক্সাম্পল চাই। আবার আমার কাছে এমন অনেকে এসছেন, দারুণ সম্পর্ক বা দারুণ সময় চলছে, নেগেটিভ, আবার দেখা যাচ্ছে 2021 সালে এসেছিল এরকম প্রচুর। এমনকি আমার যে লাইভ অনুষ্ঠান হয় সেখানেও অনেকে ফোন করেছে, আপনার কথা শুনিয়ে আজকের দিনে ড্যামেজ। এমন অনেকে আছে 10 বছর প্রেম করে, ঠিক এরকম 10 বছর প্রেম করে এসছে, বলছি প্রেমজ বিবাহ কিন্তু ঠিক নয়, তারপরে 10 বছর প্রেম করেছি বিয়ে করবো না। লাইভ অনুষ্ঠান শুনবেন, সেখানে আছে, তারা বলেছে আপনার কথা না শুনে 10 বছর প্রেম করেছি, বিয়ে করে নিয়েছি, ব্যাস শেষ ম্যাচ। তাহলে এই ক্ষেত্রে যে তীর তুমি ছুড়ে দিয়েছো, সেই তীর কোনো মতেই কিন্তু সেটা ফিরিয়ে আনতে পারবো না। এই পেনটা যতক্ষণ না আমি ছুটছি, ততক্ষণ এই পেনটাকে আমি ছুড়বো, নাকি এই পেনটাকে এখানে রাখবো, নাকি এই পেনটাকে আমি পেনদানিতে রাখবো, সেটা কিন্তু পেনদানিতে রাখবো, কোন জায়গায় রাখাটা উচিত সেটা আমি বলে দিতে পারি। কিন্তু মনে রেখো, এই পেনটা যখন তুমি ছুড়ে দিলে, সেই পেনটাকে আমি আর ফেরত এনে পেনদানিতে রাখতে পারবো না। তাই তোমার এই নেগেটিভিটিটাকে তোমাকেই কিন্তু সইতে হবে। এর পরিণতি অনেক ভয়ঙ্কর আমি লক্ষ্য করতে পারছি। এই জট খোলা প্রায় অসম্ভব হয়ে রয়েছে। আলটিমেট তোমার জীবনে আর কোনো বিবাহের জায়গা আমি লক্ষ্য করতে পারছি না, সংসারের জায়গা লক্ষ্য করতে পারছি না। স্ত্রী এবং সন্তান নিয়ে তুমি এবং আমরা এবং আমাদের সন্তান, এরকম কোন সিচুয়েশন ক্রিয়েট হবে আমি দেখতে পাচ্ছি না। বিশেষ করে যে নেগেটিভিটি তুমি ক্রিয়েট করেছো, এই পেনটা যেমন ছুঁড়লাম আর আমি টেনে নিয়ে আমার পেনদানিতে রাখতে পারবো না, পেনদানিতে রাখতে পারবো না। এটা আমার স্টুডেন্ট দিয়েছে, খুব ভালো স্টুডেন্ট, একদম বাচ্চা ছেলে।
সেরকম এই যে পেনটা যখন তুমি ছুঁড়ে দিয়েছো, পেনটা ছোড়ার আগে তোমাকে আমি বলতে পারতাম কোথায় রাখতে হবে না রাখতে হবে, কিন্তু কোন রকমের রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই। আমি যদি ফ্রড হতাম, চিটার হতাম, আরে রেমিডিটা তো দিয়ে দিই তারপরে গুডিও রাখ, ওরকম ভাবে রেমিডি আমি বিক্রি করি না। যেখানে মে মাসে, এই ভোটের মাসে, আপনারা বিশ্বাস করবেন না, মিনিমাম 8 থেকে 10 জন ক্যান্ডিডেটদের তাদের নাম পর্যন্ত আছে। আমি বলছি না, যে কথা আমি বলি তার পেছনে প্রমাণ, অকাঠ্য প্রমাণ রেখে কথা বলি। অন্তত 8-10 জন তো হবেই, আরো বেশি হতে পারে। শুধু রেমিডিটা দিন, রেমিডিটা দিন। আমি রেমিডি বিক্রি করে দিতে পারতাম, করিনি। কিন্তু করিনি বলেই আজও কিন্তু যখন নাকা চেকিং হয়, তখন কোনো একজন কলকাতার বা কলকাতা পার্শ্ববর্তী শহরতলির পুলিশ অফিসার বা পুলিশেরা বলে, আরে স্যার আপনি স্যার ভালো আছেন স্যার, একটুখানি প্রণাম করি সকলের সামনে। আজও যখন আমি কোনো রাস্তায় গাড়ি থামিয়ে কোথাও চা খেতে যাই, সেই চাওয়ালা এসে আমাকে প্রণাম করে যায়। আজও যখন আমি হোটেলটার নামও বলে দিতে পারি, বলছি না, কোনো হোটেলে খেতে যাই, সেখানে যারা ওয়েটার থেকে আরম্ভ করে হোটেল মালিক পর্যন্ত, আরে স্যার আপনি আসুন আসুন আসুন, একবার প্রণাম করি। এবং তাতে আমি বিব্রত বোধ করি, আমার চাইতেও বেশি বিব্রত বোধ করে আমার সাথে যিনি সহকর্মী থাকেন তিনি। কাজেই এই কারণের জন্যই আমি চাইলে মানুষকে ঠকিয়ে আরো অনেক আরামে থাকতে পারতাম, আরো অনেক বৈভব আমার থাকতো, 10-12টা চাকর থাকতো, নিজেকেই রান্না করতে হতো না, ঘর মুছতে হতো না, কিন্তু তা আমি করি না। সুতরাং তোমাকে একটা পয়সা খরচ কেউ যদি তোমাকে বলে, তুমি আমি করলাম না বলে তুমি অন্য কারোর কাছে যাবে, যোগ্য কর সবটা ঠিক হয়ে যাবে, তাহলে এইটুকু তুমি মাথায় রেখো, তুমি কিন্তু একদম অর্থটাকে অপচয় করে ফেললে। কেননা যে ভুলগুলো তুমি করে ফেলেছো কোন রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে, সেই ভুলগুলোকে ছিপের মতন আবার টেনে, বর্ষির মতন বা ছিপের মতন আবার টেনে আনা যাবে না, তার রেজাল্ট তোমাকে ভুগতেই হবে। আর আমার কিচ্ছু বলার নেই নতুন করে। পরিশেষে এইটুকুই শুধু বলবো যে যারা যারা অনলাইনে প্রেডিকশন করাতে চান, 9903136903 আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে টেক্সট করবেন। আর যারা যারা চেম্বারে এসে দেখাতে চান, তারা অবশ্যই কিন্তু 7003055489 7003055489 বা 8336856996, এই দুটো আমার অফিস নাম্বার। সকাল 10টা থেকে দুপুর 2টোর মধ্যে ফোন করে নিজেদের নাম নথিভুক্ত করবেন। আমার অনলাইন ফিস 3000 টাকা, সেখানে আমি একদম ডিটেইলিং করি। হ্যাঁ, এইটা যদি ডিটেইলিং করার থাকতো 2-3 ঘন্টা ধরে ডিটেইলিং করতাম। হ্যাঁ, আর আমার চেম্বার ফিস হচ্ছে 1500 টাকা। একদম শেষে জানিয়ে দিই, 18ই জুন, অর্থাৎ এই যে মাস, জুন মাস, 18ই জুন ব্যারাকপুরে আমার চেম্বার আছে। 20শে জুন 20 তারিখ বর্ধমানে আমার চেম্বার আছে। আচ্ছা, 23শে জুন মেদিনীপুরে আমার চেম্বার আছে। 26শে জুন বহরমপুরে আমার চেম্বার আছে। 28শে জুন গড়িয়াহাটে আমার চেম্বার আছে। 30শে জুন হরিয়াপুকুরে আমার চেম্বার আছে। আজকের মতন এইটুকুই। নমস্কার।